কেমন আছেন? ভালো থাকুন। আপনাদের প্রিয় অনুষ্ঠানে আবারও লাইভে কিন্তু চলে এসেছি আমরা সঠিক সময়, কারণ ভালো আছেন জানি, ভালো আরও যাতে আপনারা আমরা সকলেই থাকতে পারি, তার জন্যই কিন্তু রয়েছে ডাক্তারবাবু, তার জন্যই কিন্তু নানা রকম প্রশ্ন উত্তর সরাসরি লাইভে চলে আসেন তিনি। আর জানেন যে যে কোনো পরিস্থিতিতেই কিন্তু তিনি আপনাদের লাইফে আমাদের লাইফে রয়েছে, সেটা কিন্তু আমরা যখন একটা চরমতম খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন থেকে মনে হয় আরো বেশি তাকে পাশে পেয়েছি বলেই ভরসার জায়গাটা আরো বেড়ে গিয়েছে। তো যেখান থেকেই আলোচনা শুরু হোক না কেন, শেষ তো আমাদের করতেই হবে সেই কোভিড-19, সেই করোনা ভাইরাস। কিন্তু সেই জায়গায় কিন্তু আজ আর আমরা কোভিড-19কে ভয় পাই না, বা একটু অস্বস্তি বোধ করি না, বা একটু মনে হয় না যে না সবকিছুই বুঝি বদলে গেল। না, সবকিছুই কিন্তু সব ঠিকঠাক রকম চলছে, যেহেতু ডাক্তারবাবু সাথে রয়েছে। আর তার মাঝে মাঝে যদি মনে কোনো প্রশ্ন জেগে থাকে, তার জন্যই তো রয়েছে এই অনুষ্ঠান, আর তার জন্যই কিন্তু রয়েছে তিনি। গত এপিসোডেও কিন্তু আমাদের কথা হচ্ছিল যারা গ্যাস্ট্রিকের রোগী বা যাদের বেশিরভাগ সময়ে হয়তো ডায়রিয়ার সমস্যা হয়ে থাকে, তারা কি একটু বেশি প্রিকশন নেবেন? তাদের কি কোভিড-19 থেকে একটু বেশি সাবধানভাবে থাকতে হবে? তাদের অ্যাটাক করা কি বেশি সহজ হয়ে যাবে? সবকিছুর উত্তরের সাথে সাথে কিন্তু আরো অনেক কিছু প্রশ্ন জমা পড়েছে। কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যেটা ডাক্তারবাবু নিজেই আপনাদেরকে বলবে যে আপনারা করেছেন, সাথে সাথে উত্তর। এই মুহূর্তে যারা মনে করছেন যে না শারীরিক অন্য বিষয়ে একটু কথা বলবো, তারাও ফোন করতে পারছেন। আর যাদের না, আমাদের প্রত্যেকেরই এখন আমরা সব থেকে বেশি জানতে চাইছি কিন্তু এই ভ্যাকসিন নিয়ে, করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে। সেই বিষয়ে আমরা কিন্তু বেশ কিছু অনেক কিছু নিউজ চ্যানেল বা কিছু দেখে জানতে পেরেও গিয়েছি। কতটা সঠিক জানতে পেরেছি, বা আসলে ভ্যাকসিনটা সত্যি আমরা কবে পাবো, কতটা এগিয়ে এসেছে ভ্যাকসিনটা, আমাদের অবধি কবে পৌঁছাবে, সব প্রশ্নেরও কিন্তু কিছু উত্তর আমি আপনাদের হয়ে ডাক্তারবাবু থেকে জিজ্ঞেস করব আজকে। কারণ আজও কিন্তু ব্যস্ততম সময় নিয়ে তিনি আমাদের স্টুডিও আর পাশে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকার। স্যারকে স্বাগত জানাবো। তার আগে আপনাদের একটু বলে দিই, আপনারা জানেন সৃষ্টি টিভি সমস্ত এমএসওর পাশে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন জিও টিভি। তো তাই সাথে থাকবেন। আর সাথে রয়েছে স্যার ডক্টর কনিষ্ক সরকার। স্যারকে ডেফিনেটলি ওয়েলকাম। ওয়েলকাম স্যার। নমস্কার। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই ইচ্ছে জানিয়ে আজকে বক্তব্য শুরু করব। শীত পড়ে গেছে এবং এই সময় আমাদের প্রতীক্ষা বড়দিনের এবং নিউ ইয়ারের সেলিব্রেশনের জন্য সারা পৃথিবীর প্রতীক্ষা, এবং এই প্রতীক্ষার সঙ্গে সঙ্গে সুখবর সারা পৃথিবী জুড়ে যে এই যে গত প্রায় এক বছর বলবো, সেই সময় মানুষকে অনেক কষ্ট এবং অনেক দুঃখ দেওয়া যে ভাইরাসের আক্রমণ, তার এগেনস্টে ভ্যাকসিনেশন পৃথিবীর কোনো কোনো জায়গায় গতকাল শুরু হয়ে গেছে। আমাদের দেশেও শুরু হলো প্রায়। আমি এ ব্যাপারে আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আগে এসছে এবং তিনজন এই প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের জবাবটা দিয়ে তারপর বক্তব্য শুরু করব। ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমাদের দেশে এবং পৃথিবীর অন্য জায়গাতেও এই ভ্যাকসিন আসার আগে ভ্যাকসিনের এফেক্টিভনেস নিয়ে তো পরীক্ষা করা হয়। তাতে আমরা যে পরীক্ষা করা হয়েছে তাতে গত পরশুদিন আমাদের ভারতবর্ষে একজনকে এই ভ্যাকসিন দেওয়ার পরেও বা সত্ত্বেও তার যে ভাইরাসের জন্য আমরা আরটিপিসিআর পরীক্ষা করি তাতে পজিটিভ ধরা পড়েছে আর কি। তাতে এরকম অনেকে মন্তব্য করেছেন যে ভ্যাকসিন তাহলে কি এফেক্টিভ নয়। এই জায়গাটা একটু পরিষ্কার করে দেবো যাতে লোকের মনে সন্দেহ না থাকে এবং ভ্যাকসিনের এফেক্টিভনেস নিয়ে লোকের কোনো ডাউটও না থাকে। কারণ যে ভ্যাকসিন আমাদের ভারতবর্ষে যেগুলো দেওয়া হচ্ছে, আমি সে ব্যাপারে যদি সময় থাকে বিস্তারিত আলোচনা করবো। এইটুকুনি বলে দিই যে শতকরা 95% থেকে শতকরা 99% মধ্যে এফেক্টিভনেস আছে। যে কোনো পৃথিবীর অন্য অন্য রোগে যে ভ্যাকসিন আমরা ব্যবহার করি তাতেও এরকমই এফেক্টিভনেস। আচ্ছা, তাহলে এই যে রোগীর ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও আরটিপিসিআর পজিটিভ পাওয়া যাচ্ছে, সেই পজিটিভ পাওয়া যাওয়ার পিছনে কোনো এক্সপ্লেনেশন আছে কি, সেটাই প্রশ্নের মানে আমার উত্তর হবে হ্যাঁ, এক্সপ্লেনেশন আছে। সেটা হচ্ছে এই যে ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে সেই
ব্যবহারটা অনেকগুলো রোগীর ওপর যাদেরকে আমরা বলি ভলান্টিয়ার, মানে যারা নিজেকে এগিয়ে এসছেন এই ভ্যাকসিন তার উপর প্রয়োগ প্রথমে করে দেখা জন্য যে কোনো অসুবিধা হয় কিনা, বাইরে এফেক্টিভনেস কত, তারা নিজেরা এগিয়ে এসছেন। এরকম একজন ভলান্টিয়ারের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। তো এইটাকে বলে ভ্যাকসিনের ট্রায়ালের এন্ড স্টেজ, যাতে আমরা ডাবল ব্লাইন্ড ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে থাকি, করে থাকি। তো এই কথাটার মানে বোঝা অনেকে, বেশিরভাগ মানুষ বোঝেন না ডাবল ব্লাইন্ড ক্লিনিক্যাল ট্রায়াল কাকে বলে। আমি একটু পরিষ্কার করে দিই। এটা হচ্ছে যে ধরুন 10 জনকে আমরা নিলাম, একে আমরা স্যাম্পল সাইজ বলি। এটা বড় হতে পারে, 15 জন 20 জন হতে পারে, আরো বেশি বড় হতে পারে। তো তাদের মধ্যে আমরা কাউকে প্ল্যাসেবো দেবো আর কাউকে আসল ভ্যাকসিন দেবো। আসলে আমাদের বোঝার বা জানবার যে মূল উদ্দেশ্য যে এই ভ্যাকসিনটা প্ল্যাসেবোর থেকে বেশি কার্যকরী কিনা এবং কতটা বেশি কার্যকরী। প্ল্যাসেবো কথাটার মানে হলো ঠিক ভ্যাকসিনের মতো দেখতে, ভ্যাকসিনের মতো প্যাকেজিংয়ে, সব দিক দিয়ে ভ্যাকসিনের মতো দেখে বোঝার উপায় নেই যে ওটা আসলে কি। আসলে ওর মধ্যে কোনো ভ্যাকসিনের কাজ হয় এরকম কোনো উপাদান নেই, সেটাকে আমরা প্ল্যাসেবো বলি। এই প্ল্যাসেবো কথাটা অনেক দিন ধরে পরিচিত এবং মানুষ জানেন, অনেকেই প্ল্যাসেবো কথাটার মানে জানেন। তো এই ডাবল ব্লাইন্ড ক্লিনিক্যাল ট্রায়ালে আমরা আসল ভ্যাকসিন ভিজাভিস, মানে তার সঙ্গে সঙ্গে আমরা প্ল্যাসেবোর কাকে দিচ্ছি সেটা তাকে না জানিয়ে, মানে সবাই জানছে যে তাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তার মধ্যে হয়তো দেখা যাবে 10 জনের মধ্যে 4 জনকে প্ল্যাসেবো দেওয়া হয়েছে বা 6 জনকে প্ল্যাসেবো দেওয়া হয়েছে। সেটা একমাত্র যারা এই ট্রায়ালটা করছেন তারা জানেন, তাদের কাছে সেই রেকর্ডটা আছে যে কে ঠিক সত্যিকারের ভ্যাকসিনটা পাচ্ছেন আর কে প্ল্যাসেবো পাচ্ছেন। তো যাদের প্ল্যাসেবো দেওয়া হচ্ছে তাদের মধ্যে তো চান্স আছেই যে তারা তারা তো ভ্যাকসিনের কোনো সুবিধা পাচ্ছেন না। কাজেই যাদের প্ল্যাসেবো দেওয়া হচ্ছে তাদের মধ্যে চান্স আছে যে তাদের ওই ভাইরাল ইনফেকশন হতে পারে এবং আরটিপিসিআর পজিটিভ হতে পারে। অর্থাৎ ওই ডাবল ব্লাইন্ড ক্লিনিক্যাল ট্রায়ালে পরে, মানে যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছিল তার কারোর যদি পজিটিভ ধরা পড়ে, তার মানে এই নয় যে ওই ভ্যাকসিনটা অতটা কার্যকরী নয় বা ভ্যাকসিনটা ফেল করলো। এইটা আমি পরিষ্কার করে দিলাম এই জন্য যে ভারতবর্ষে তো প্রচুর মানুষ, প্রচুর সংবাদ মাধ্যম, এখন তো সোশ্যাল মিডিয়ায় তো অনেক মাধ্যম আছে, তো অনেকে ভুল করে যেন এটা না ভেবে বসেন যে এত দিনের পরে এত পরীক্ষা নিরীক্ষা করে এত টাকা খরচা করে যে ভ্যাকসিন আসলো সেটা বোধহয় কার্যকরী নয়, এরকম যেন কেউ ভেবে বসবেন না। পুরোপুরি কার্যকরী। আমি এটা ফোন নিয়ে উত্তর দেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি বেহালা থেকে দেবাশিস চক্রবর্তী বলছি। হ্যাঁ, দেবাশিস বাবু, বেহালা থেকে বলুন। বলুন। হ্যাঁ, দুটো তিনটে প্রশ্ন হ্যাঁ, একটা একটা করে বলুন। সংক্রান্ত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা যে আমরা আমার কিছু জেনারেলি আপনারা যে চিকিৎসা করছেন, নানা রকম ওষুধ তো ওষুধ দিয়ে চিকিৎসা করা হচ্ছে। হ্যাঁ, চিকিৎসা বলতে আপনি কোভিডের মধ্যে এই যে ডক্সিসাইক্লিন আইভারমেকটিন, এই যে কম্বিনেশনটা অনেককে দেওয়া হচ্ছে, এইটা মানে এটা কেন, মানে কিভাবে কাজ করছে যদি একটু বলেন, হালকা মানে সোজা ভাষায়। হ্যাঁ, তাহলে একটা প্রথম এটা সব কোভিডের চিকিৎসার ব্যাপারে আপনি কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি প্রথম প্রশ্নটা নিলাম, আমি একটু উত্তর দিয়ে দিই। দেখুন, কোভিড ভাইরাসের এগেনস্টে ভাইরাস মারণকারী, মানে ভাইরাসকে মেরে দেবে এরকম ওষুধ তো আমরা এখনো আবিষ্কার করতে পারিনি কিন্তু। না পারি। তার মানে আমরা যে চিকিৎসাটা করছি সেটার মূল উদ্দেশ্য হচ্ছে কোভিড ভাইরাসের এগেনস্টে আমাদের বডির ইমিউনিটি সিস্টেম যেন মারাত্মকভাবে রিয়াক্ট না করে ফেলে। মারাত্মক কথাটার মানে সত্যি মারাত্মক, মারাত্মক মানে মেরে ফেলবার মতো, যদি আমি বাংলা ঠিক জেনে থাকি। তো সেরকম আমাদের নিজস্ব যে ইমিউন সিস্টেম সেটা যেন ওভার রিয়াক্ট না করে ফেলে, এইটা প্রথম একটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে এই যে ওষুধগুলো কোনোটাই এরকম নয় যে নতুন একটা আবিষ্কৃত ওষুধ কোভিডের জন্য কিছু আবিষ্কার হয়েছে, তা নয়। ডক্সিসাইক্লিন অনেক পুরনো ওষুধ। আইভারমেকটিন, ইনফ্যাক্ট আমি একটা ছোট্ট ঘটনা বলি, বুঝতে পারবেন। আমি পেশেন্টকে, কোভিড রোগীকে দিলাম, ভদ্রলোক এক জাহাজের ক্যাপ্টেন, উনি আমাকে ফোন করে বললেন এটা তো আমি ইউরোপে খেয়েছি, কৃমির জন্য আমায় দিয়েছিল 3 বছর আগে।
তো আমি মানে ওনার এরকম মনে হচ্ছিল ডাক্তারবাবু কি ভুল কিছু করলেন, আমার কৃমির জন্য ওষুধ দিচ্ছেন কেন। তা আমি ওনাকে বুঝিয়ে বললাম অ্যাকচুয়ালি আমরা যেটা করছি সেটা হচ্ছে পুরনো যে ওষুধগুলো আমাদের কাছে নানা রকম ওষুধ অ্যাভেলেবল ইনক্লুডিং অ্যান্টিভাইরাস, সেগুলোকে আমরা রিপারপাস করছি। মানে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালে দেখেছি বা কোথাও কোথাও দেখেছি এই ওষুধের বা দুটো ওষুধের কম্বিনেশনে আমাদের বডির যে নিজস্ব ইমিউন রিয়াকশন টু দ্য ভাইরাস সেইটা অনেকটা প্রশমিত রাখা যায়। কারণ আমি আগেও বলেছি এই অনুষ্ঠানে এবং আপনারা জানেন যে এই কোভিড ভাইরাসের আমাদের দেহের মধ্যে আমাদের তার যে লাইফ সাইকেল মানে যতদিন সে বেঁচে থাকতে পারে সেটা কিছুতেই 35 দিনের বেশি নয়, আসলে বিটুইন অ্যারাউন্ড 21 ডেজ। তো সেটাকে আমি 14 থেকে 35 মানে খুব কম থেকে খুব বেশি এটা ধরে বললাম। তো চিকিৎসা যখন আমরা মনে করি কোনো পেশেন্টকে করব, এখন ব্যাপারটা আমরা আরো অনেক সহজ করে নিয়েছি। আগে একটা একটু গোলমেলে ছিল, এখন আমরা ভাগ করে নিই কার সিমটমেটিক মানে পজিটিভদের মধ্যে কার সিমটম আছে কার সিমটম নেই। এবার যার সিমটম আছে তার মাইল্ড সিমটম, মডারেট সিমটম, সিভিয়ার সিমটম, সেই অনুযায়ী ভাগ করে একটা চিকিৎসার বন্দোবস্ত এতদিন আমরা করে ফেলেছি। অত ভিতরে আমি না গিয়ে বলছি যে যার পজিটিভ রয়েছে তার বা যার সিমটম রয়েছে, আমি পরীক্ষা ধরুন তার করা হয়নি কিন্তু তার সিমটমস রয়েছে, তো সিমটমগুলো কি সেগুলো তো সবার জানা, কাজে আমি নতুন করে আবার বলে অনেকটা সময় নেবো না। তো সেই সব সিমটমস যা রয়েছে তাকে যদি আমি ধরে নিই তাহলে সেক্ষেত্রে যে ডাক্তারবাবু দেখছেন তার নিজের যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স তার উপর নির্ভর করে উনি ঠিক করেন যে কি ওষুধ দিয়ে তাকে শুরু করব চিকিৎসা। এখানে অনেক ডাক্তারবাবু যারা শুনছেন তাদের মনে একটা প্রশ্নচিহ্ন জাগবে, না এটা তো ঠিক নয়, আমরা তো প্রোটোকল অনুযায়ী চলি, এটা একদম কিন্তু ঠিক। আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে আইডিয়ালি যে জিনিসটা করা হচ্ছে বা করা হয়, কিন্তু যখন হাজার হাজার লক্ষ লক্ষ রুগী আছে তখন ওই ডাক্তারবাবুর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সওয়ালা ডাক্তারবাবুকে পাওয়া তো মুশকিল, পাবেন কি করে? ওই জন্য গভর্নমেন্ট থেকে বা বিভিন্ন হাসপাতালে নিজেদের প্রোটোকল তৈরি করে দিয়েছে যে এইটা হলে এইটা করবে, এই ওষুধ দেবে, এইভাবে শুরু করবে, তার বাইরে যাওয়া যাবে না। সেইটা হচ্ছে প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে যে ক্ষেত্রে আইডিয়াল সিচুয়েশনটা আমি পাচ্ছি না সেক্ষেত্রে নেক্সট অল্টারনেটিভ কি সেইটা। অর্থাৎ এইভাবে মনে করলে চলবে না যে প্রোটোকল ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, না, প্রোটোকল ইজ দ্য সেকেন্ড বেস্ট ট্রিটমেন্ট। অর্থাৎ প্রথম যে সব থেকে উচিত সব থেকে ভালো যেটা হলে হতো সেটা হচ্ছে যদি সব ডাক্তারবাবু মানে যারা ক্লিনিক্যালি এই ধরনের রুগী বা এটা দেখে অনেক অভ্যস্ত তারা সমস্ত রুগীকে চিকিৎসা করতে পারতেন, কিন্তু রুগীর সংখ্যা এত বেশি এবং এই ধরনের অভিজ্ঞ ডাক্তারের সংখ্যা এত কম যে সমস্ত রুগী মোটেই এই ধরনের ডাক্তারের কাছে চিকিৎসা করতে পারবেন না। তো সেই জন্য প্রোটোকলের আবির্ভাব, সেই জন্য বিভিন্ন গভর্নমেন্ট হসপিটালে বিভিন্ন জায়গায় এরকম প্রোটোকলগুলো তৈরি করে দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুও একটা প্রোটোকল দিয়েছে, অনেকে সেই প্রোটোকল মানে, অনেকে সেই প্রোটোকল নিয়ে হাসাহাসি করে, আবার অনেকে সেই প্রোটোকলটাকে নিয়ে কাজেও লাগায়। এগুলো অত্যন্ত মানে টেকনিক্যাল ব্যাপার এবং ডাক্তারদের মধ্যে আলোচনা হওয়ার ব্যাপার, এটা ঠিক সাধারণ মানুষের সাথে বলে খুব একটা সুবিধা হবে না, কাজে আমি ওইদিকে গেলাম না। আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে তাহলে কি, দেখুন আপনি ডক্সিসাইক্লিন এবং আইভারমেকটিনের কম্বিনেশন কিভাবে কাজ করে আপনি এটা আমাকে জিজ্ঞেস করেছিলেন। এই প্রশ্নের মধ্যে বোধহয় একটা দোতনা ছিল যে এটা কোনো রকম ভাবে ভাইরাস মারতে পারে কিনা, এরকম কি আপনি ভেবে প্রশ্নটা করেছেন আগে? না আপনি আমি একটুখানি আপনাকে ডিস্টার্ব করলাম। হ্যালো, আমি শুনছি, বলুন। হ্যাঁ, এই ক্ষেত্রে তো নতুন দুটো ওষুধ যেমন রেমডেসিভিরকে তো ব্যান আবার না করে দেওয়া হয়েছে, কিন্তু ফ্যাভিপিরাভির বলে যে জাপানে ব্যবহার হয়েছে সেই ওষুধটা তো শুনেছি ভীষণ ভালো কাজ হয়েছে, সেটা খুব একটা বেশি ব্যবহার নেই। আপনি আমার একটি বন্ধুর ক্ষেত্রে সেটা ব্যবহার হয়েছিল, সে খুব দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু খুব বেশিরভাগ কিন্তু আমি যতজনের সঙ্গে মানে কোভিড সেরে উঠেছে এরকম মিট করেছি তাদেরকে কিন্তু এই ওষুধটা দেওয়া হয়েছে, এক্সেপ্ট ওই ওদের কি আছে। এখানে খুব ভালো প্রশ্ন, আমি উত্তর দিয়ে দিই। দেখুন আমি আগেই আপনি প্রশ্ন করার আগেই আমি চিকিৎসা সম্পর্কে ভাগ করে দিচ্ছি। আমি বলেছি যে আমরা কিভাবে এখন চিকিৎসাটা করছি, তার মধ্যে সিমটোমেটিক আসিমটোমেটিক ভাগ করা হচ্ছে, সিমটোমেটিকের মধ্যে 3টে মাইল্ড, মডারেট, সিভিয়ার ভাগ করা হচ্ছে। এবার এই মাইল্ড কার, মডারেট কার, সিভিয়ার কার সেটার জন্য প্যারামিটার আছে, সেই অনুযায়ী আমরা ঠিক করি। এবার এই আপনি প্রথমে যে ডক্সিসাইক্লিন আইভারমেকটিন সম্পর্কে জিজ্ঞেস করলেন, এটার আমি উত্তর দিলাম, কিন্তু তারপরেই আপনি ফ্যাভিপিরাভির নিয়ে বললেন। প্রথম কথা হচ্ছে এই ফ্যাভিপিরাভির এবং তার সাথে
এখনকার দিন আপনারা জানেন প্লাজমা থেরাপি চলছে, মানে যে রোগীর এই রোগটা হয়ে সেরে উঠেছে তার রক্ত থেকে প্লাজমা নিয়ে, মানে সেই রক্ত রসটা নিয়ে, তার মধ্যে যেহেতু তার ওই ইমিউন বডি অলরেডি তৈরি হয়ে গেছে, সেহেতু সেইটা যার কোভিডে যিনি অত্যন্ত খারাপভাবে অ্যাফেক্টেড হয়েছেন, সিভিয়ারলি অ্যাফেক্টেড হয়েছেন, তাকে দেওয়া যেতে পারে। তো এই ফ্যাভিপিরাভির এবং এই প্লাজমাটা যারা সিভিয়ার সিমটমে ভুগছেন, অর্থাৎ যার একটা আগে থেকে অন্য কোনো আমরা বলি কোমরবিডিটি আছে, সেই সব, এবং যাদের অলরেডি অক্সিজেন স্যাচুরেশনটা অনেক কমে গেছে, 91 তলায় চলে গেছে, যাকে হসপিটালে দিতে হয়েছে শুধু না, যাকে হয়তো আইসিইউতে ট্রান্সফার করতে হবে, এই ধরনের রোগীদের জন্য আমরা এই ফ্যাভিপিরাভির বা প্লাজমা থেরাপি কাজে লাগাচ্ছি, এবং সেটা এফেক্টিভও হচ্ছে। এবং আপনারা যদি একটু খোঁজ খবর রাখেন, দেখবেন সারা পৃথিবীতে, ভারতবর্ষে তো বটেই, যতজন রুগী অসুস্থ হচ্ছেন তার মধ্যে যতজন রুগী মরে যাচ্ছেন, এই রেশিওটা আস্তে আস্তে কমে আসছে। কেন? আমরা এই 1 বছরের মধ্যে দারুণভাবে মানে পড়াশোনা করে, গবেষণা করে আমরা যে জ্ঞান পেয়েছি সেটা রুগীর ভালোর জন্য কাজে লাগাতে পারছি, যার ফলে আপনি লক্ষ্য করেও দেখবেন যে গত 7 দিন 10 দিনের হিসেব যদি দেখেন, তাহলে ইনফ্যাক্ট ভারতবর্ষের ক্ষেত্রে রিকভারি রেট অনেক বেড়ে গেছে এবং ডেথ রেটও অনেক অনেক কমে গেছে। আমি পার্সেন্টেজ যদি বলি, তাহলে এই পার্সেন্টেজটা 1.5%-এরও তলায় চলে যাচ্ছে, কাছাকাছি 1%-এর। তো সেই হিসেব যদি করেন, এবং এই যে পার্সেন্টেজটা, এটা অন্য যে কোনো ধরুন ভাইরাসে যে রোগগুলো আগে এসছে তার তুলনায় যতজন লোক মারা গেছে তার তুলনায় কম কিন্তু। তো সেই জায়গায় আমরা চলে আসছি, যার জন্য আমি অনুষ্ঠানের প্রথমে বললাম এই যে নতুন বছরের নিউ ইয়ার্সের জন্য আমরা প্রিপেয়ার হচ্ছি, নিউ ইয়ার্স পালন করবার জন্য বা উপভোগ করবার জন্য বা বড়দিনের, আমার মনে হয় সেই সময়টার মধ্যে এই প্রাদুর্ভাব, যদি আমরা নিয়মকানুনগুলো মানি এবং তার সাথে এখন ওষুধপত্রের যা চিকিৎসা বেরিয়েছে এবং ভ্যাকসিন আসলো প্রায়, এই 3টে ফ্যাক্টর মাথায় লাগলে ব্যাপারটা অনেক লঘু হয়ে যাবে। ঠিক আছে, আপনার এই ফ্যাভিপিরাভির নিয়ে যে জিজ্ঞাসা ছিল, কি উত্তর পেয়েছেন? আমি কি একটা ভ্যাকসিন নিয়ে কোশ্চেন করতে পারি? নিশ্চয় করতে পারেন। আচ্ছা, ভ্যাকসিন তো অনেকগুলো ভ্যাকসিন হয়েছে, মানে লাইনে আছে, আসতে বা একটা দুটো এসেও গেছে। এবার আমরা কি ভ্যাকসিন চয়েস করতে পারবো? আমি জানি না সেটা সম্ভব কিনা, বলছি বিদেশি ভ্যাকসিন। না, বিদেশি হোক বা দেশি হোক, কোনো ভ্যাকসিন এরকম নেই যারা নিজেদের মধ্যে কোঅপারেট করছে না। আমার কথা বোঝা গেল কি? এই যে ধরুন আমি একটা কথা বলছি, ফাইজার নাম এসে গেছে মডার্ন আমেরিকায়, ফাইজার ইউকেতে দেয়া হচ্ছে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই কোম্পানিগুলো একা কিন্তু এইগুলো ডেভেলপ করছে না, এরা অন্য বিভিন্ন অর্গানাইজেশনের সাথে নিজেরা কোঅপারেট করছে, মানে কম্বিনেশনে কাজ করছে, একসাথে কাজ করছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা একসাথে কাজ করেছেন, এবং এর মধ্যে এমন কিছু তথ্য বেরিয়ে এসছে যেগুলো এই মুহূর্তে এই প্ল্যাটফর্মে আলোচনা করার মতো নয়। হয়তো অন্য কোনো দিন পরে আরেকটু লোকে জানলেও এই ব্যাপারে আমি আলোচনা করব। আপনি প্রথম যে প্রশ্নটা করলেন, আসলে প্রশ্নটা করলেন কি, যে যিনি ধরুন আপনি বলেছেন আমরা কি ভ্যাকসিন চয়েস করতে পারবো, মানে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেবো না ফাইজারের নেবো না মডার্নের নেবো, আমি এরকম করে ঘাড় নাড়লাম যে না। কেন আমি বলতে চাইছি, বেশিরভাগ মানুষ যার এর মধ্যে আবার একটা ছোট্ট কথা বলে নিই, এর মধ্যে ভারতবর্ষে এরকম মানুষও আছেন যারা কিন্তু ভিসা নিয়ে এরোপ্লেনের টিকিট কেটে অলরেডি ইউকেতে, আমেরিকাতে চলে গেছেন এই ভ্যাকসিন শুধু নেওয়ার জন্য। এটাকে যদি ভ্যাকসিন ট্যুরিজম বলতে চান বলতে পারেন, এবং আমি আশা করি যদি সত্যি এরকম ভ্যাকসিন ট্যুরিজম ব্যাপারটা চালু হয়, তাহলে প্রচুর মানুষ পরে ভারতবর্ষে এসে এই ভ্যাকসিন নেবেন, কারণ ভারতবর্ষে এই ভ্যাকসিন সব থেকে সস্তা হবে। তো প্রচুর মানুষ এই ভ্যাকসিন নেবেন। এবার কথা হচ্ছে কেন আমরা চয়েস করতে পারবো না, উত্তরটা হলো এই যে ভারতবর্ষে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ভ্যাকসিন ডেভেলপ করে যেভাবে সেটাকে সব মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, সেই ভ্যাকসিনের বাইরে আমরা যদি অন্য কিছু নিতে চাই সেটা পুরোপুরি প্রাইভেট ব্যাপার হবে, এবং সেই ব্যাপারে এত বেশি কথা বলার আছে আমি এই মুহূর্তে ওই গিয়ে কমপ্লিকেটেড হয়ে যাবে। তো মোটামুটি 2টো ভ্যাকসিন ধরে রাখুন গুদামজাত করার আগের পর্যায়ে আমরা ভারতবর্ষে আছি। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী আজ থেকে
4 দিন কি 5 দিন হয়েছে যেখানে ভ্যাকসিন ডেভেলপ হচ্ছে সেই সেন্টারগুলো নিজে পরিদর্শন করেছেন এবং তারপরে ভারতবর্ষের সমস্ত স্টেটের মুখ্যমন্ত্রীদের নিয়ে মিটিং করেছেন এবং তারপরে আজকে যেটা আপডেট সেটা হলো মোটামুটি একটা প্রায়োরিটি লিস্ট তৈরি হয়ে গেছে। মানে ভ্যাকসিনটা আসলে ভারতে তো 135 কোটি লোক, তো একসাথে সবাইকে তো দেওয়া সম্ভব না, প্রথমে কাদের দেওয়া হবে সেই ব্যাপারে একটা প্রায়োরিটি লিস্ট মোটামুটি তৈরি হয়ে গেছে, এখনো অ্যানাউন্স হয়নি, হয়তো খুব শিগগিরই অ্যানাউন্স হয়ে যাবে। তো সেইভাবে আমরা নিজেরা নিজেদের ভ্যাকসিনটা চয়েস করতে পারবো না, কিন্তু আমি আপনাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করব, আমরা নিজেরা নিজেদের ভ্যাকসিনটা চয়েস করলে আমাদের সুবিধা কি হতো? না, সুবিধা একটাই, সুবিধা বা অসুবিধা যাই না বলতে পারবো না। আমরা তো যতদূর জানছি খবরের কাগজ বা খবর দেখেই জানছি, যেমন ভারতীয় যে ভ্যাকসিনটা যে কোভ্যাক্সিন, এটা শুধু অ্যান্টিবডিকে সক্রিয় করে, আমি যতটুকু পড়ে জেনেছি। বাহ, ঠিক। কিন্তু বা মডার্নাটা বলুন বা অ্যাস্ট্রাজেনেকাই যেটা বলুন বা স্পুটনিক ভি যেটাই হোক, আমরা শুনেছি ওগুলো জাস্ট T4 সেলসও অ্যাক্টিভ করে। আমরা যদি ওইটাকে চয়েস করতে চাই, শুধু আমি অ্যান্টিবডি চয়েস করবো কেন? কারণ 3 মাস 4 মাস যদি অ্যান্টিবডির সাইজ তো থাকে, আর সে জায়গায় T4 সেলকে যদি ও তৈরি করতে পারে ঠিকঠাক করে, তাহলে আমাদের ওইটা নেওয়াই কি বেশি ভালো নয়? সেই পরিপ্রেক্ষিতে আমি ওখানে একটু আমাদের আপনি যা বললেন ওর মধ্যে একটু ইন্টারপ্রিটেশনাল প্রবলেম রয়েছে, আমি একটু বুঝে বলে দিই। ভারতীয় ভ্যাকসিন বলতে যে ভ্যাকসিন আমাদের এখানে দেওয়া হতে চলেছে সেটাকে আপনি ভারতীয় ভ্যাকসিন বা ভারতে দেওয়া হচ্ছে এরকম ভ্যাকসিন বলতে পারেন। ভারতীয় ভ্যাকসিন বা বিদেশি ভ্যাকসিন বলে যেটাকেই বলুন না কেন, সেইগুলো বললাম না, সব কোঅপারেশন করে একসাথে মিলে তৈরি করা। তো ভারতে যেটা দেয়া হচ্ছে তার মধ্যে আপনি যেটা বললেন যে খুব ইম্পর্টেন্টলি ঠিকই বলেছেন যে টি সেলকে ইনভলভ করে, ভারতে সেই ভ্যাকসিনও দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে, এটা আমি বলে দিলাম। এটা বোধহয় একটু ইন্টারপ্রিটেশনাল প্রবলেম হচ্ছে যে শুধু ভারতীয় ভ্যাকসিন বোধহয় ইমিউনিটিটাকে বাড়াবার চেষ্টা করে এবং তার জন্য 2-3 মাস সময় লাগে ভারত ভ্যাকসিনটা নেওয়ার পরে। আপনি এই কথাটাই তো বলতে চাইছিলেন ভারতীয় ভ্যাকসিন সম্পর্কে। একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবেন। ওই যে যদি আপনি রাস্তায় হাঁটাই চলা করে একটা পেরেকে আপনার পা কেটে যায়, তাহলে আমরা তো টিটেনাস নিই। তো যখন টিটেনাস নিই তখন আমরা অনেকে জানি না যে ডাক্তারবাবু 2 রকমের টিটেনাস লেখেন। মানে একটা হচ্ছে টিটেনাস টক্সয়েড আর একটা হচ্ছে টিটেনাস গ্লোবিউলিন, এই দুটো আলাদা জিনিস। টিটেনাস টক্সয়েড মানে হচ্ছে আপনার কাটলো, আপনাকে টিটেনাস টক্সয়েড দেওয়া হলো, সেটা ইমিউনিটি তৈরি করবে প্রায় 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পরে। আর টেটগ্লোব বা টিটেনাস গ্লোবুলিন সেটা হচ্ছে এক্ষুনি আপনার বডিতে ইমিউনিটিটা ঢুকিয়ে দেওয়া হলো, যেটা যতক্ষণ না ওই টিটেনাস টক্সয়েডটা টিটেনাসের এগেনস্টে আপনার বডিতে ইমিউনিটি তৈরি করছে সেই সময়ের জন্য অ্যাক্টিভ থাকবে। এই ব্যাপারটা কি বোঝাতে পারলাম? যে হ্যাঁ, ইমিউনোগ্লোবিন। তো এই যে দুটো ভ্যাকসিনের 2 রকমের কাজ, ঠিক ওইটারই মিরর ইমেজ হলো আপনি যে দুটো বললেন সেই রকম ব্যাপার। অর্থাৎ যার বডিতে এখনো পর্যন্ত এই কি বলে আমাদের যে ভাইরাসের এখনো ঢোকেনি বা এফেক্ট শুরু করেনি, তার পক্ষে যে ভ্যাকসিনটা পরে ইমিউনিটি তৈরি করবে সেটা নেওয়া, এবং তার সাথে সে যদি চায় যে আমি এমন একটা ভ্যাকসিন নেবো যেটা আমাকে এই মাঝখানের পিরিয়ডটাতেও আমাকে ইমিউনিটি দেবে বা দুটোর মেলানো আছে এরকম একটা কোনো ভ্যাকসিন চয়েস করে, সেটা নিতে পারে। এবং ভারতবর্ষে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার মধ্যে এই ইনগ্রেডিয়েন্ট থাকবে, এটা আমি পরিষ্কার করে বলবো। এবং যদি কেউ এই ইনগ্রেডিয়েন্টস এবং সেই সম্পর্কে জানতে চান, পরের দিন হোক বা পরে আমার ফোন করলে আমি আমার কাছে যে ভ্যাকসিন ভারতবর্ষে দেওয়া হচ্ছে তার মধ্যে কি কি আছে না আছে, কতটা পরিমাণে কি আছে, সেই পুরো ব্যাপারটা আছে। কিন্তু আমি এখন এটা ডিসক্লোজ করতে চাইছি না, কারণ এটা এখনো পর্যন্ত অফিসিয়ালি ডিসক্লোজ করা হয়নি। তো সেটা বলে আরও একটু কনফিউশনের ব্যাপারে হতে পারে, নানা রকম লোক নানা রকমভাবে ভাবতে পারে। ওই জন্য পরিষ্কার করে যেটা বলছি, ভারতবর্ষের যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সেটা ইন্টারন্যাশনালি যে ভ্যাকসিন দেওয়া হবে তার থেকে কোনো রকমের কম কার্যকরী হবে না। এবং আর একটা ব্যাপার আমি প্রথমেই পরিষ্কার করে দিলাম যে, কারণ এই খবরটা বেরোনোর ফলে অনেকের মনে এরমও ধারণা হতে পারে ওদের ভারতবর্ষের ভ্যাকসিনে কাজ হয় না। এই যে ডাবল ব্লাইন্ড ট্রায়ালের ব্যাপারে যেটা আমি প্রথমেই বললাম, সেক্ষেত্রে ওই প্ল্যাসেবো দেওয়ার ফলে
তার আরটিপিসিআর পজিটিভ হয়েছে, এবার মানুষ মনে করতে পারে ভ্যাকসিন নিয়ে কাজ হলো না বলে আরটিপিসিআর পজিটিভ হয়েছে, তা কিন্তু নয়, এটা পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে, আপনার দ্বিতীয় প্রশ্নের কি জবাব পাওয়া গেছে? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, ভ্যাকসিন সংক্রান্ত। ধরুন আমাদের এখন যাদের হচ্ছে অনেকেরই সিমটোম্যাটিক, আর অনেকেরই অ্যাসিমটোম্যাটিক, কেউ হয়তো বুঝতেও পারছেন তাও হয়ে গেছে, তার দেহে অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং অ্যান্টিবডি যার মানে হয়ে গিয়ে সেরে গেছে আর কি। আমি বলছি যদি অ্যান্টিবডি টেস্ট না করে কি সবাইকে ভ্যাকসিন দেওয়া ঠিক হবে? আচ্ছা, এখানে বলতে গেলে আমাকে একটা টার্ম আগে বলতে হবে, আমি জানি না এটা আপনি হয়তো জানতে পারেন বা মানুষ সবাই জানেন কিনা, সেটাকে বলে ইনেট ইমিউনিটি। আপনি শুনেছেন? না, ইনেট ইমিউনিটি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, আমি খুব সোজা করবার চেষ্টা করছি ব্যাপারটা। ধরুন 4 দিনের পচা খাবার আমি আপনি কখনো খাবো? কখনো খাবো না তো, কারণ খেলে একদম অসুস্থ হবই হব। কিন্তু রাস্তায় দেখবেন রাস্তার কুকুর কিন্তু 4 দিনের পচা খাবার খেয়ে নিচ্ছে, অসুস্থ হচ্ছে না। কিন্তু এই যে ওই খাবার খেয়ে আমরা অসুস্থ হব, আমরা জানি আমরা অসুস্থ হব, আর ওই যে প্রাণীটি খাচ্ছে সে অসুস্থ হচ্ছে না। এটা আমি একটা খুব এক্সট্রিম এক্সাম্পল দিচ্ছি ব্যাপারটা খুব সোজা করবার জন্য। তো ওই যে প্রাণীটি খেয়ে অসুস্থ হচ্ছে না তার আসলে ইনেট ইমিউনিটি আছে। ইনেট কথাটার মানে এরমভাবে ধরতে পারেন জন্ম থেকেই ইমিউনিটি আছে। আসলে জন্ম থেকে ইমিউনিটি বলে কোনো কথা নয়, এটা সোনার পাথর বাটি হয়ে গেল, ইমিউনিটি তৈরি হয় দেহে। কিন্তু আমি বোঝাবার জন্য বলছি, মানে অনেক আগে থেকেই সে ইমিউন হয়ে রয়েছে, ওরা হবে না কখনো। তেমনি দেখা গেছে যে এই রোগের ক্ষেত্রে, মানে এই ভাইরাস রোগের ক্ষেত্রে আফ্রিকান কোনো কোনো কমিউনিটির ক্ষেত্রে তাদেরকে কোনো অসুবিধে করতে পারছে না। হয়তো আফ্রিকান ছাড়া অন্য অন্য কমিউনিটিও আছে, তো আমার কাছে সেই ইনফরমেশন নেই, কিন্তু তাদের অসুস্থ করতে পারছে না, তাদের ইনেট ইমিউনিটি আছে। এই কথাটা কেন বললাম, আপনি যে জিজ্ঞাসা করলেন যে আগে এই যে ভ্যাকসিনেশন করবার আগে তার পরীক্ষা করে দেখা উচিত, এবং এমনভাবে পরীক্ষা করে দেখা উচিত যে তার ইমিউন স্ট্যাটাসটা কি আছে। সেটাই তো আপনি জিজ্ঞেস করলেন, আপনি এটাই জিজ্ঞেস করলেন তো, যে ইমিউনিটি স্ট্যাটাসটা কি আছে সেটা দেখে নিয়ে তারপরে ভ্যাকসিন দেওয়া উচিত হবে কিনা। আপনি কি লাইনে আছেন? হ্যাঁ, আপনি ওটাই প্রশ্ন করলেন তো, আমি সেটা হ্যাঁ, তাহলে আমি কারণ ছোট করে উত্তর দেবো। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন সেটা থিওরিটিক্যালি খারাপ প্রপোজাল নয়, থিওরিটিক্যালি প্রপোজাল ঠিক আছে, কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে ভারতবর্ষে 130 কোটি মানুষ, তো তাকে আমি ভ্যাকসিনেশন করতে চাই, তখন তো আপনাকে মাথায় চিন্তা করতে হবে যে ভ্যাকসিন ডেলিভারি সিস্টেমটার সাথে আমার এই পরীক্ষা করার সিস্টেম একসাথে যেতে পারবে কিনা। মানে এই পরীক্ষা করার সিস্টেমটাকে যদি করতে গেলে ভ্যাকসিনটা পিছিয়ে যাবে, অনেক আরো সময় লাগবে দিতে। কারণ আমাদের উদ্দেশ্য হবে একটা রিজনেবল টাইমের মধ্যে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ 130 কোটির কাছে পৌঁছতে না পারলেও আটলিস্ট 80-85 কোটি লোককে যদি আমরা ভ্যাকসিনেট করে দিতে পারি, তাহলে একজনের থেকে একজনের ওই ছড়ানোর ব্যাপারটা অনেক অনেক আমরা নিয়ন্ত্রণ করে নিতে পারবো। তাহলে ধরুন কারোর মধ্যে আমরা টেস্ট করলাম না, তার মধ্যে অলরেডি অ্যান্টিবডি আছে বা তৈরি হয়েছে নতুন করে, আমি তাকে আবার দিলাম, তাহলে কোনো মানে খারাপ কিছু হবে না তো? সেটা হচ্ছে যে কোনো ভ্যাকসিন নিলে, ভ্যাকসিন যখন দেওয়ার পরে সে বেরিয়ে আসছে ভ্যাকসিন সেন্টার থেকে, তখন তাকে 2-3টে কথা বলে দেওয়া হয়। দেখো, এর জন্য একটু জ্বর আসতে পারে, গা হাত পা একটু ব্যথা এসে একটু ফিভার এরকম প্রবলেম হতে পারে, অনেকের একটু অ্যালার্জিক রিয়াকশানও হতে পারে। এটা আগে থেকে আমরা বলে দিই। এটা এমন কিছু নয় যে খুব মারাত্মক রকম ক্ষতিকর, এরকম কিছু নয়। তবে আমাদের ডাক্তারিতে প্রত্যেকটা ক্ষেত্রেই মানে কোনো একটা কথা বললেই সেটা শেষ সত্য নয়। যেমন এখানে আবার একটা কথা আছে, আমি জানি না আপনি এই টার্মটা শুনেছেন কিনা, তাকে আমরা বলি অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন। আপনি জানেন? একদম অ্যানাফাইল্যাকটিক শক, যা আপনি জানেন, আমি আর বেশি করে বলতে চাই না। তো এই অ্যানাফাইল্যাকটিক শকের মানুষকে বোঝাবার জন্য বলছি, মানে খুব ক্ষতিকর, খুব খারাপ রকম, প্রায় মৃত্যু হতে পারে এই ধরনের রিয়াকশন 0.0001% ক্ষেত্রে হলেও হতে পারে। এইটাকে মাথায় রেখে ওই ভ্যাকসিনকে অন্য কোনো রকমভাবে চেঞ্জ করার রাস্তা নেই। কাজেই অন্য যে কোনো ভ্যাকসিনেও এই অসুবিধেই থাকতেই পারে। কাজেই ওইটাকে মাথায় রেখে ভ্যাকসিনকে আমি অন্যরকমভাবে কিছুভাবে দেবো বা অন্য কোনো পরীক্ষা করে নেবো, তার উপায়ও নেই। কিন্তু খুব কম অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন, মানে খুব কম হতে পারে। এখনকার দিনে আমাদের যা রাস্তা আছে, আমরা অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন রোগীকে ঠিক করে দিতে পারি।
ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা? না, ঠিক আছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। দেবাশিস বাবু বেহালা থেকে খুব স্পেসিফিক এবং খুব টেকনিক্যাল প্রশ্ন করেছিলেন। যারা শুনলেন, এইটা বুঝতে হলে একটুখানি মানে বায়োলজি এবং কেমিস্ট্রির একটু বেস না থাকলে একটু বোঝা মুশকিল। ওই জন্য আমি এত বেশি ডিটেলসের মধ্যে যেতে চাই না। একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। হ্যাঁ, আমি লাইনে আছি, বলুন। আমার সমস্যা হচ্ছে, আমার পেটের খুব সমস্যা। হ্যাঁ, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি সন্দীপ বিশ্বাস বনগাঁ থেকে বলছি। বনগাঁ থেকে? হ্যাঁ। হ্যাঁ, বলুন মিস্টার বিশ্বাস। আমার খিদে হয় না, খাবার হজম হয় না, আচ্ছা। আর পায়খানাটা নরম হয়, শরীর দুর্বল। হুম। আমি একসময় ডিপ্রেশনে ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করেছিলাম। তারপর থেকে আমার এই সমস্যা। না, আপনি সুইসাইড অ্যাটেম্প করেছিলেন বলুন। হ্যাঁ। সুইসাইডের চেষ্টা করেছিলেন, সুইসাইড করলে তো আপনি কথা বলতে পারতেন না। তো আমি দুটো তিনটে আগে প্রশ্ন জিজ্ঞেস করবো। আপনার বয়সটা একটু বলুন। আর বয়স 33 বছর। 30 বছর। আচ্ছা, আপনার এই এখন যেটা বললেন যে আপনি ঘুমের ওষুধ খেয়েছিলেন, মানে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিলেন, তো ওষুধটার নাম বলতে পারবেন কি ওষুধ খেয়েছিলেন? রুমাটেড ড্রপ। আচ্ছা, আমি আর ওই ওষুধটা নিয়ে নাম বলতে চাই না। তো সে এই যেটা খেয়েছিলেন, এটা কি আপনি আগে থেকেই খেতেন, না খালি একবারই ওই দিনই খেয়েছিলেন? না, আগে আমার দিয়েছিল, বেশি দিন খাওয়া হয়নি, আমাদের ঘুম হচ্ছিল না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আজকে ডাক্তারবাবু প্রেসক্রিপশন করেছিলেন, সেগুলো সব একসঙ্গে খেয়ে গেলেন। আমাগুলো একসাথে খেয়েছেন, বুঝতে পেরেছি। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এইসব অসুবিধা হওয়ার আগে অনেক দিন থেকে কনস্টিপেশন, হজম হচ্ছে না, পেটের রোগ, গা হাত পায়ে অস্বস্তি, গা হাত পায়ে জ্বালা, এরকম অসুবিধাতে ভুগেছিলেন, না খুব রিসেন্টলি ওই ওষুধ শুরু করেছিলেন ঘুম না হওয়ার জন্য? না, আমার আগে কোনো হজমের সমস্যা ছিল না। এই ওষুধটা খাওয়ার পর থেকে আমার হজম, এই 2-3 বছর ধরে আমি ভুগছি। পায়খানা নরম, শরীর দুর্বল, হাঁটাচলার, পেট, ওয়েট বেড়ে যাচ্ছে, কোলেস্ট্রল হাই হয়ে গেছে। একদম একদম একদম। এবং কোনো কিছু করতে ইচ্ছে করে না, খালি এক জায়গায় বসে থাকতে ইচ্ছে করে। হ্যাঁ, শরীর দুর্বল, কিছু খেলে বলে হজম হয় না, পায়খানা হয়ে যায়, সব খাবারের সব কোনো কিছু ডাইজেস্ট হয় না। ঠিক, বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি এবং যারা শুনছেন তাদেরকেও বলি। প্রথম হচ্ছে যে এটা আমাদের সারা ভারতবর্ষেও আমি দেখেছি একটা মানে কমন প্র্যাকটিস, মানে আদত হয়ে গেছে যে যে কোনো ওষুধ, যেটা ধরুন মুড এলিভেটার, যেটা অ্যান্টি ডিপ্রেসিভ, যেটা ট্র্যাঙ্কিলাইজার, এইগুলো আমি কেন বলছি, এই ধরনের এই টার্মগুলো হচ্ছে টেকনিক্যাল টার্ম, সমস্তকে মিলিয়ে একসাথে সবগুলোকে ঘুমের ওষুধ বলে চালিয়ে দেওয়া হয়। সবগুলো ঘুমের ওষুধ নয়। যেটা ঘুমের ওষুধ সেটার টেকনিক্যাল নাম হচ্ছে হিপনোটিক। সেটা কিন্তু ট্র্যাঙ্কিলাইজার নয়, সেটা মুড এলিভেটর নয়, সেটা অ্যান্টি ডিপ্রেসিভ নয়। কিন্তু এই ধরনের সমস্ত ওষুধকে একসাথে, এটা কেন হচ্ছে এটা কিন্তু আমি নিজেও জানি না। এটা হয়তো ওষুধের দোকানে অত কিছু না বলে দেয়, এই আপনাকে ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে, এটা ঘুমের ওষুধ, এটা রাত্রে খেতে হয়, এরকম বলা হয়। তো মানুষ এটাকে ঘুমের ওষুধ বলে মনে করেন। আসলে হিপনোটিকটাকে বাদ দিলে, ট্র্যাঙ্কিলাইজার বলুন, মুড এলিভেটর বলুন, বা অন্য ধরনের হিপনোটিক বাদ দিয়ে যে ওষুধগুলো আছে, সেগুলোকে আমরা ঘুম ছাড়া আরও অন্য অনেক পারপাসে ব্যবহার করি, এবং তার মধ্যে পেটের অসুখের জন্যও ব্যবহার করে থাকি। তো সেই যে কারণে আমরা ব্যবহার করছি, ডোজটা তার যা কি ডোজে দেবো সেটা ডাক্তারবাবু ঠিক করেন, যে এই রোগের জন্য, এই অসুবিধার জন্য ধরুন আমি একটা কথা বলছি যে এই অ্যান্টি ডিপ্রেশন মেডিসিনটা আমরা এই ডোজে দেবো। ওটাকে চিন্তা করার কারণ নেই যে ওটা ডাক্তারবাবু ঘুমের ওষুধ দিয়েছেন, একদম ঘুমের ওষুধ দেননি। কিন্তু এবার হতে পারে কি, প্রত্যেকটা অ্যালোপ্যাথি বা যে কোনো ওষুধ যেটা কাজের, তার কিছু সাইড এফেক্ট থাকে। তো ধরুন কোনো এরকম ওষুধ আছে অ্যালার্জি, মানে আপনার চুলকুনি কমাবে, সেই ওষুধ খেলে আপনার একটু ঘুম হতে পারে, আপনার খিদে বেড়ে যেতে পারে, এরকম ওষুধ আছে। এবং ইনফ্যাক্ট ওই অ্যালার্জির ওষুধ এখনকার দিনে আর অ্যালার্জির জন্য ব্যবহার হয় না, খিদে বাড়াবার জন্য ব্যবহার হয়, একদম কমন। আমি নামগুলো বলছি না, যারা জানেন ডাক্তারবাবু বা যারা মেডিকেল স্টুডেন্ট তারাও জানো।
তো সেটা এই যে আমাদের রিপারপাসিং বলি আমরা একটা ওষুধ, আরও উদাহরণ দিলে একটু পরিষ্কার হয়ে যাবে। ধরুন ব্লাড প্রেশার কমাবার ওষুধ এখনকার দিনে ব্যবহার হয় চুল যাদের টাক টাক হয়ে যাচ্ছে, প্রায় চুল কমে যাচ্ছে, চুল গজাবার জন্য। সেই ওষুধ কিন্তু এখন আর ব্লাড প্রেশার কমাবার জন্য ব্যবহারই হয় না, কিন্তু অরিজিনালি ওটা ব্লাড প্রেশার কমাবার ওষুধ ছিল, কিন্তু এখন ব্যবহার হচ্ছে চুল গজাবার জন্য। তো এই রিপারপাস যে আমরা করছি সেটা কেন করছি, যে আমরা দেখছি যে তার যে এফেক্ট, তার থেকে তার সাইড এফেক্টটা হয়তো আরও লাভজনক হচ্ছে, মানুষের জন্য আরও উপকারী হচ্ছে, সেই কারণে ব্যবহার করছি। তেমনি আপনি যেগুলোকে ঘুমের ওষুধ বলছেন সেগুলো অ্যান্টি ডিপ্রেশন হতে পারে, ট্র্যাঙ্কিলাইজার হতে পারে, নানা রকম কিছু হতে পারে। এটা প্রথম আমি পরিষ্কার করে দিলাম, কারণ নেক্সট যে কথাটা বলবো সেটার আগে এই ব্যাকগ্রাউন্ডটা না বললে দ্বিতীয় কথা বোঝা মুশকিল হবে। দ্বিতীয় যে কথাটা, যেটা আপনি বললেন যে ওটা আপনি সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন অনেকগুলো ওষুধ খেয়ে, আসলে কি এই যে এটা খুব ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে শুনবেন। আমরা শুনি না যে খবরের কাগজে পড়ি যে এখানে একজন মানুষ এইভাবে সুইসাইড করেছেন বা সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন। বিশেষ করে এখন কলকাতায় নিত্যযাত্রী যারা মানে মেট্রো রেলে চলাফেরা করেন তাদের জন্য তো এটা একটা মেনাস, মানে তারা অন্যরকমভাবে বলেন যে এই একটা লোকের জন্য আজকে সারাদিন দুপুরবেলা থেকে মেট্রো রেল প্রায় 3 ঘন্টা বন্ধ ছিল। মানে অনেকে মেট্রো স্টেশনে এরকম সুইসাইড অ্যাটেম্প্ট করে, তো এরকম এবং এটা খুব ফ্রিকোয়েন্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্য এই খবর খুব পাওয়া যায়। তো আমি যেটা বলতে চাইছি, আমাদের ইন্টারপ্রিটেশনে, ডাক্তারবাবুদের ইন্টারপ্রিটেশনে এই যে সুইসাইড, এটা হঠাৎ হওয়া কোনো ব্যাপার নয়, এটা একটা রোগ এবং এই রোগের আর্লি সিমটম আছে, এবং এই রোগের চিকিৎসা করলে ওই সুইসাইড করার যে মনোভাব বা মানসিকতা সেটাই দূর হয়ে যাবে বা উবে যাবে। এর জন্য যে আমাদের ব্রেনে এবং আমাদের নার্ভের মধ্যে যে কেমিক্যালি যে পরিবর্তনটা ঘটে সেটাও মানে আলোচনা করার মতো, কিন্তু তার জন্য খুব মানে এটা বেশি টেকনিক্যাল এবং কেমিস্ট্রি সম্পর্কে বা নিউরোকেমিস্ট্রি সম্পর্কে জ্ঞান না থাকলে বোঝা মুশকিল হবে। আমি হয়তো পরে একটা দিন পরিষ্কার করে বলবো। আপনি যে প্রশ্নটা করলেন ওর উত্তরে বলি যে সঠিক চিকিৎসার মাধ্যমে এই সুইসাইডাল টেন্ডেন্সি এইটা কিন্তু পুরোপুরি ভালো করা সম্ভব। এবং সুইসাইডাল টেন্ডেন্সি লোকের যেমন ডায়রিয়া হয়, লোকের যেমন জ্বর হয়, ব্লাড প্রেশারের রোগ যেমন হয় তেমনি একটা রোগ, এবং জ্বরের যেমন ওষুধ আছে, ব্লাড প্রেশার কমাবার যেমন ওষুধ আছে, তেমনি সুইসাইডাল টেন্ডেন্সি ঠিক করবারও ওষুধ আছে। এবং যদি পরিবার থেকে বা সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা যার মধ্যে এই টেন্ডেন্সি আছে সেটা বুঝে আগে থেকে চিকিৎসা করা যায়। এখানে একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে এই চিকিৎসা এরকম নয় যে যেমন জ্বর এখন হয়েছে এখনই একটা ওষুধ খেলেন 1 ঘন্টার মধ্যে জ্বর কমে গেল। সুইসাইডাল টেন্ডেন্সির জন্য চিকিৎসা আজকে থেকে শুরু করলে কালকে আপনার সুইসাইডাল টেন্ডেন্সি কমে যাবে এরকম নয়, বেশ কিছুদিন চিকিৎসা করতে হয়। সেই জন্য আগে থেকে বুঝে এইটার চিকিৎসা করা অত্যন্ত দরকার। এবার এই দরকার যখন আমি বললাম, তখন যিনি রুগী মানে যার ভালো রকম সুইসাইডাল টেন্ডেন্সি ভেতরে আছে সে মনে মনে মিষ্টি মিষ্টি হাসে, সে বলে কে আমাকে আটকাতে পারে, আমি ঠিক এইভাবে করে নেবো, ওইভাবে করে নেবো। তার মনের ভেতরে কিন্তু এইরকম একটা চিন্তা কাজ করে। আমি এরকম পেশেন্ট অনেক দেখেছি। তো ইনফ্যাক্ট হাসপাতালে ভর্তি করা হচ্ছে, হাসপাতালের ভেতর থেকে সে এরকম অ্যাটেম্প করেছে, সেরকমও আমি দেখেছি। তো সেক্ষেত্রে আমরা মনে মনে বলি যে তোমার মনে যে চিন্তাটা হচ্ছে ওই চিন্তাটাই তো আমরা দূর করে দেবো। আমি পেশেন্টকে বলি না, মনে মনে বলি খালি একটা জিনিস এনশিওর করতে হয় যে পেশেন্ট যেন ওষুধ খাচ্ছে। অনেক ক্ষেত্রে পেশেন্ট ওষুধ বন্ধ করে দেয় এবং সেটার বাড়ির লোক আত্মীয় স্বজনরা জানতেই পারে না। এই ওষুধ যেন বন্ধ না করে। এইটা যদি আপনাকেও বলি, আপনার যে পেটের প্রবলেম হয়েছে এই প্রবলেমটা আপনার ওই নার্ভের অসুবিধের একটা পার্ট, অর্থাৎ এইটার জন্য আপনার থরোলি ট্রিটমেন্ট করা দরকার। এবং এটা ওষুধের চিকিৎসা ছাড়া আমি মাঝে মাঝে হ্যাঁ, তাহলে যদি ওষুধের চিকিৎসা ঠিক হচ্ছে কিনা বোঝার রাস্তাটা বলে দিই। 3টে রাস্তা। একটা হচ্ছে রাত্রে ভালো ঘুম হবে, দিনের বেলা একটা ঝরঝরে মন, যাতে আপনি হাঁটতে চলতে পারেন সেরকম একটা মনোভাব হবে। আর 3 নম্বর হচ্ছে কখনো এরকম মনে হবে না, এটা একদম আমার কথা রেকর্ড করে রেখে দিন, এইরকম মনে হবে না যে আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। এই যে আমি শব্দবন্ধটি বললাম এইটা মাথায় আসবে না। এখন সুস্থ আছি, আগে এরকম মনে হতো, কিন্তু এখন ওষুধ খেয়ে লেক্সিকো খাই রেগুলার, প্রায় 2 বছর ধরে লেক্সিকো খাচ্ছি, কিছু কিছু ওষুধ খাচ্ছি, ঘুমের জন্য ঘুমের ওষুধও খাচ্ছি, কিন্তু
আমার এই লিভার এইচইউপি কি এইচইউটি এইচইউপিটি হাই হয়ে গেছে তো। হ্যাঁ, আমি আপনাকে বলে দিই, একটু একটু ডিস্টার্ব করি। আমি একটু সবাইকে বলে দিই, আসলে আমাকে সংকেত পাচ্ছি সময় বোধহয় 4 মিনিট আছে। আজকে আর ফোন করার চেষ্টা করবেন না, আমি ওনার উত্তরটা পরিষ্কার করে দিয়ে দিই। দেখুন, এখনকার দিনে আমরা যেটা মানুষ নার্ভের ওষুধ বলেন, আমরা নার্ভের ওষুধ কথাটা ব্যবহার করি না, কিন্তু যেহেতু মানুষ বোঝেন নার্ভের ওষুধ বললে বুঝতে পারবেন, সেই জন্য বলছি। সেই ধরনের ওষুধ খেলে তার মধ্যে বেশিরভাগ ওষুধ, মানে 100% না, 90% ওষুধ কিন্তু মেটাবলাইজ হয় থ্রু লিভার, মানে কার্যকরী হয় লিভারের মাধ্যমে। কাজেই আপনি বুঝতেই পারছেন লিভারকে বেশি কাজ করতে হচ্ছে, এবং অনেক সময়ই যদি হাঁটা চলা কমে যায়, এবং তার ফলে অনেকেরই আগে থেকে ফ্যাটি লিভারের প্রবলেম থাকে, এবং তার উপরে এই ওষুধদের মানে একটা প্রবলেম আছে, তারপর দ্বিতীয় একটা প্রবলেম, এই ওষুধ খাওয়ার ফলে লিভার ফাংশন টেস্টের প্যারামিটারগুলো খারাপের দিকে বদল হয়ে যায়। আপনি বললেন এসজিওটি হাই রয়েছে, শুধু সেগুলো নয়, এছাড়াও আরও কিছু কিছু হতে পারে, সেটা যেমন অ্যালফসও বেড়ে যেতে পারে। অ্যালফস মানে অ্যালকালাইন ফসফেটেস, তো সেটাও বেড়ে যেতে পারে। তো এই অসুবিধাগুলো ঠিক করবার জন্য আমরা অনেক সময় ওষুধের ডোজ নিয়ন্ত্রণ করি, খাবারের ধরন নিয়ন্ত্রণ করি, এবং এখনকার দিনে এই লিভারের এই ধরনের অসুবিধাকে আবার ঠিক করবার জন্য আলাদা চিকিৎসাও আছে, সেই চিকিৎসাও অনেককে দেওয়ার প্রয়োজন হতে পারে। সময় খুব কম, এইটা এত বড় সাবজেক্ট। সেটা হচ্ছে যে আমাদের যে বিহেভিয়ার না, আমরা যেভাবে ব্যবহার করি, যেভাবে আমরা ভাবি, যেভাবে চিন্তা করি, আমরা তো সবাই জানি যে এটা আমাদের ব্রেন এবং আমাদের নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করে, কিন্তু অনেকেই জানি না যে এটা লিভারও নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ব্রেন এবং আপনার নার্ভাস সিস্টেম এটা কীরকমভাবে কাজ করবে সেটা নির্ভর অনেকটা করছে আপনার লিভারটা পুরোপুরি সুস্থ আছে কি না। আর 2 মিনিট সময় আমি সংকেত পাচ্ছি, আমি একটু বলে দিই যে লিভার যখন খারাপ হতে শুরু করে, ধরুন আগেকার দিনে আমরা ব্যবহার করতাম একটা টার্ম, তাকে বলি প্রি সিরোটিক লিভার বা সিরোটিক লিভার, আমরা সব মিলিয়ে এখন এটাকে ক্রনিক লিভার ডিজিজ বলি। তো সেই সময়ে একটা কথা চালু ছিল, যদি আমরা চিকিৎসা করে ভালো না করতে পারতাম, তখন একটা কথা চালু ছিল, সেটা হচ্ছে হেপাটিক এনকেফ্যালোপ্যাথি। মানে এই লিভারের রোগ থেকে ব্রেন এফেক্ট করে যেত, এবং তার অনেক অনেক সিমটম ছিল, অনেক রকম ঘটনা ঘটে, হাত পা কাঁপা থেকে শুরু করে বিহেভিয়ারাল প্যাটার্ন একদম চেঞ্জ হয়ে যাওয়া থেকে শুরু করে নানা রকম ঘটনা ঘটে। তো সেই ক্ষেত্রে যারা বিশেষ করে কোনো সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের মধ্যে আছেন, মানসিক চিকিৎসার মধ্যে আছেন, তাদের সবসময় এইটা মাথায় রাখতে হবে যে এই চিকিৎসার ফলশ্রুতি হিসেবে নানা রকম জিআই সিমটম বলি আমরা, মানে পেটের নানা রকমের প্রবলেম, লিভারের প্রবলেম, এইগুলো হতে পারে, এবং এর জন্য আলাদা রকমের চিকিৎসা নেওয়ার দরকার হতে পারে, এবং দুটো মিলিয়ে একটা কম্বিনেশন প্রেসক্রিপশন, মানে একটা প্রেসক্রিপশনে সমস্ত মতো করা থাকবে, সেটা দরকার আছে। ঠিক আছে। আর শেষ কথা এর মধ্যে, যে এখন আমি গত 5-7 বছর এই ব্যাপারে একটু বেশি অবহিত হয়েছি, আগে অতটা জানতাম না। আমি দেখেছি এইসবের সাথে, মানে আমাদের চিকিৎসার সাথে যোগাভ্যাস করলে, আমার খুব কম ধারণা আছে যোগাভ্যাস, ওই জন্য আমি মুখে হয়তো বললাম, বাকিটা যারা একটু জানেন, সেটা করলে কিন্তু এর সাথে আরেকটু অ্যাডিশনাল বেনিফিট পাওয়া যায়। কিন্তু কখনো এরম মনে করলে চলবে না যে শুধু যোগাভ্যাসে, এটা আমি জেনেই বলছি, যে এই ধরনের রোগ সেরে যাবে, একদম ছাড়বে না। কিন্তু আমাদের যে মেডিকেল ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টের সাথে অ্যাডিশনালি যোগাভ্যাসে একটু ভালো কাজ হয়, এটা আমি জানি। ঠিক আছে, আপনার কি আর কোনো কিছু জিজ্ঞাসা আছে? না আমি লাইনটা বিচ্ছিন্ন করবো, আমার আর একটা বক্তব্য আছে, আমি তাহলে বলে নিতাম আর কি। আপনার আর কিছু জিজ্ঞাসা আছে? না। ঠিক আছে, ধন্যবাদ, আমি লাইন বিচ্ছিন্ন করছি। আচ্ছা আচ্ছা, প্লিজ চেক দ্য নাম্বার। ও আবার কেউ ফোন করেছেন? হ্যালো, আমাদের সময় বোধহয় একদম নেই, লাইন ফোন নেওয়া সম্ভব না। আমি আজকে আমার শেষ বক্তব্য, আমি 30 সেকেন্ড সময় নিয়ে নিচ্ছি। খালি একটাই বক্তব্য, যে আমরা তাহলে আমাদের পুরো দেশ রেডি ফর ভ্যাকসিনেশন, এবং এই ডিসেম্বরের মাসটা চলতে দিন। নিউ ইয়ার থেকে অর্থাৎ নতুন বছর থেকে আমরা ভালো খবর পাচ্ছি, ভালো খবর দিতে পারবো, এবং আরো ভালো এবং সুস্থতার দিকে এগিয়ে যাব। ধন্যবাদ।
আমি জানি বন্ধুদের আরো অনেক প্রশ্ন জমা হচ্ছে, তার জন্য পরের এপিসোড, আর এই এপিসোডটাকে এক্সেলেন্ট এপিসোড বললেও অনেক কম বলা হবে। জানি সকলেই কিন্তু আজকে অনেক এমন কিছু তথ্য পেলেন যেটা সত্যি আমাদের জানা ছিল না। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে আবারও পরবর্তী অনুষ্ঠানে পেয়ে যাবো সেই আশা রেখে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে। অ্যানালগ